জি দেখুন, এটা আসলে জানা যাবে আগামী 6 তারিখ। ওই 10টার সময় বললেন কখন, আগে তো জানা যায় না। এটা 6টার সময় জানা যাবে, 10টার সময় জানা যাবে 6 তারিখ, যে ওনার পক্ষে কেউ এপিআর করলো কিনা, সময় চেলো জি। কিনা, আগাম তো কেউ কখনো জানবে না। এটা এটা আসলে দুর্নীতি দমন কমিশন ওনার বিরুদ্ধে অভিযোগগুলো যে আসছে সে বিষয়ে ওনাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছে। ওনাকে না ডাকলেও পারতো, আইনে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই। আইনে বলা আছে অনুসন্ধানকারী দল বা কমিশন যদি মনে করে। এখন এখন আপনারা যদি হঠাৎ আপনারা কেন মনে করলেন ওনাকে? কারণ যদি প্রমাণগুলো যদি খুবই ভ্যালিড হয় তাহলে ওনাকে ডাকার প্রয়োজন মনে মানে না করলেও তো পারতো, আপনি যেটা বললেন। না, এটা সেটা না করে অনুসন্ধান সরাসরি আপনি কমিশনে আবেদন করে চার্জশিট পর্যন্ত যাওয়া যেত কিনা? কারণ না না দুদকের কাছে তো উনি না এখনো আসামি না। না না, শুনেন, চাষির তো অনেক পরের ব্যাপার, এখন তো অনুসন্ধান চলছে। জি। অনুসন্ধানটা কার্য যদি পূর্ণাঙ্গ রূপ পায় এবং তারপরে যদি কমিশন অ্যাপ্রুভ করে তখন মামলা হবে। এখন আপনি বলছেন তাকে ডাকলেন কেন? এটা কমিশন প্রত্যেকটা কাজেই যার বিরুদ্ধে অভিযোগ তাকে একটা সুযোগ দেয়, মানে যাতে ন্যায় বিচার নিশ্চিত হয়। কমিশনের কাছে তো ওনার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সেগুলি সে কতটুকু আমলে নিবে, তার বক্তব্য কি, এটা জানতে চেয়েছে। এই জানতে চাওয়াটা তো অপরাধ না না একজন না, ব্যক্তি। একদমই অপরাধ না। এটা কি এরকম কিনা যে মাঝখানে এই যখন প্রতিবেদনগুলো আসে এরপরে উনি নিজে ফেসবুক লাইভে কিন্তু উনি একটা আত্মপক্ষ সমর্থন করেছেন, যেখানে উনি পরিষ্কার করেছেন যে এই সম্পদগুলো উনি কিভাবে অর্জন করেছেন। এরপরও আবার উনার নতুন কি আর বক্তব্য থাকতে পারে? এটা, হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি কগনিজেন্সে নিব না। কারণ আমার চিঠির জবাব ছিল ওনাকে ব্যক্তিগতভাবে হাজির হয়ে অনুসন্ধানকারী দলের সামনে হাজির হতে হবে এবং অনুসন্ধানকারী দল ওনাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করবে। নর্মালি অন্য 8-10টা কেসে যেভাবে হয়। প্রফেসর ইউনূস উনিও তো আসছেন, উনি এসে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছেন, উনি বক্তব্য দিয়েছেন, উনি পরে মিডিয়ার কাছে বক্তব্য উনি তো আছেন দিয়েছেন। বলে আসছেন, কিন্তু বেনজিরের তো আমরা লোকেশনই খুব বের করতে পারছি না। না না, সেটা তো এখন তো আমি 6 তারিখ বুঝতে পারবো উনি যদি না আসেন। সাপোজ যদি না আসেন, আপনার প্রশ্ন ছিল উনি না আসলে কি হবে। উনি না আসলে অনুসন্ধানকারী দল অনুসন্ধান কাজ এটা চালিয়ে যাবেন। ওনাকে সুযোগ দেওয়া হয়েছিল, সুযোগটা উনি নেয়নি। কাজেই যদি উনি সুযোগ না নিয়ে থাকে সেখানে কমিশনের তো করার কিছু নাই। জি। কমিশন এখানে তো ফেয়ার না, ওনাকে বললো যে আপনি আসেন, সে যদি না আসে তাহলে কমিশন তার কাজ ওটা চালিয়ে যাবে। এখন তার পক্ষে যদি কেউ সময়ের আবেদন করে সেটা ওই দিন জানা যাবে, আগাম তো এটা প্রেডিক্ট করার কোনো স্কোপ নাই। আমরা যে আলোচনাগুলি করছি ওনার বিদেশ যাওয়ার ব্যাপারে বা মিডিয়াতে যেগুলো আসছে এগুলো সবগুলো অনুমান নির্ভর। হয়তো এটাই ঠিক কি না এটা তো ডিসাইড হবে, আরো কয়েকদিন সময় লাগবে। তা না আমি সবই তো তো যেখানে যেটা ব্রিগেডিয়ার ডক্টর এম সাখাওয়াত হোসেন যে প্রশ্নটা তুলেছেন, যেখানে রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী জানে না এরকম একটা হাই প্রোফাইল লোকের লোকেশন কোথায়, সেখানে আমরা তো সবই অনুমানের ভিত্তিতে আলোচনাটা করছি। তো সেই অনুমানের জায়গা থেকে যদি আমরা একটু অনুমানটাকে একটু বাড়াই যে ওনারকে কোনো একটা স্পেস আমরা দিয়েছে কিনা রাষ্ট্র, না, যে ঠিক আছে। so far as relates to দুদক কনসার্ন, তাকে স্পেস দেওয়ার তো প্রশ্নই আসে না। তাকে যদি স্পেস দিতে যায় কারণ ওনার তাহলে অ্যাকাউন্ট থেকে তো টাকা সরিয়ে ফেলা উনি সরিয়েছেন, কিছু জায়গায় উনি বিক্রিও করে ফেলেছেন, না আগে থেকে কাজ মানে করতে পেরেছেন কিনা। না, দেখুন শুনেন, আমরা দুদক যখন জব্দ করতে চায় তখন আদালতের একটা অনুমতির প্রয়োজন হয় এবং আদালতের কাছে তাকে একটা লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্টস এটা দিতে হয়। এই লিস্ট অফ ব্যাংক অ্যাকাউন্টস এটা জোগাড় করতে সময় লাগে, এটা 1 সেকেন্ডের মধ্যে পাওয়া যায় হ্যাঁ না। নিশ্চয়ই নিশ্চয়ই। এটা নিশ্চিত হতে হয়, তার উপর নিশ্চিত হতে হবে এটা অপরাধ লব্ধ অর্থ অথবা অপরাধ লব্ধ প্রপার্টি। এটা নিশ্চিত হওয়ার পর আদালতে যখন দরখাস্ত দিবে, আদালত মঞ্জুর করলেই তখনই এটা সিজড, অ্যাটাচ, ক্লোক যাই বলুন সেটা হবে এবং তারই এক পর্যায়ে বিদেশ যাওয়া রোধ করা যাবে যদি গাইডলাইনের মধ্যে আমরা পড়ি। সেই প্রসেসের মধ্যেই এখন নতুন করে খবর হচ্ছে উনি বিদেশ চলে গেছেন, কেউ বলে 4 তারিখ, কেউ বলে 6 তারিখ, কেউ বলে 12 তারিখ। উই আর নট কনসার্ন। আমরা যদি দুদকের কাছে যদি উনি না আসে তাহলে দুদক তার অনুসন্ধান এটা চালিয়ে যাবে, পূর্ণাঙ্গ অনুসন্ধান একসময় দাখিল হয়ে আমরা আশা করি কমিশনের সিদ্ধান্ত পাবো। আরেকটা বিষয় একটু জানতে চাই, দেশের সম্পদের হিসেব তো চলছে, অনুসন্ধান চলছে, আর দেশের বাইরে কোনো কিছু আছে কিনা সেরকম কি কোনো হ্যাঁ, চলছে চলছে। চলছে? কারণ দেখুন, দেশের আর্থিক গোয়েন্দা অধিদপ্তর হিসেবে কাজ করে বিএফআইইউ, জি। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এটা বাংলাদেশ ব্যাংকের ভিতরে বসলো, তারা আলাদা একটি সত্তা আছে, জি। আইনি কাঠামো আছে। 2015 সালে একে আইনি কাঠামো দিয়ে ক্ষমতা দেওয়া আছে। যেটা মিউচুয়াল, আপনি কি মিউচুয়াল ওই অ্যাসিস্ট্যান্স না না রিকোয়েস্ট না যেটা? না, ওটা আরেকটা জিনিস, একটু জি। কাইন্ডলি বুঝতে হবে। জি। আপনি এত যদি তাড়াহুড়া করেন তো হবে না, জিনিসগুলা মানে বুঝতে হবে। কারণ এখানে তো আপনি চাচ্ছেন
দুদকের কোথায় ফল্ট সেটা আমরা ধরি, সরকারের কোথায় ফল্ট আমরা ধরি, আপনি ধরতে পারবেন। আমি বিনয়ের সাথে আপনাকে একটু বলি, না আমরা দুদকের ফল্ট ধরতে এখানে বসি নাই। দুদকের কাছে জনপ্রত্যাশাটা অনেক বেশি বলেই প্রশ্নগুলো দিতে হবে। না, ওই যে আমি তাড়াহুড়ার কিছু না, কারণ আমার থেকে বেশি তাড়াহুড়া বেনজির করেছে, এটাই $1 মিলিয়ন প্রশ্ন। শুনেন, আমাকে সময় দেন, আপনি বলেন। আপনার কাছে পরিষ্কার হবে। বিএফআইইউ আর্থিক অপরাধ বিষয়ক অনুসন্ধান তদন্ত করে। বিএফআইইউ নিজে কোনো ইনভেস্টিগেশন করে না, সে ইন্টেলিজেন্স রিপোর্ট ডাটা কালেকশন করে। পৃথিবীর 137টা দেশ আছে, সেটার একমন গ্রুপের মেম্বার হলো বিএফআইইউ। এই বিএফআইইউ এই তথ্য উপাত্ত কালেক্ট করে এমএলআর এর মাধ্যমে। এমএলআর যেটা আপনি বললেন, মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, ওটা হলো পরের ধাপ। সেইভাবে সেইখানে বিএফআইইউ কে অলরেডি বেশ কদিন আগে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানকারী দল চিঠি দেওয়া হয়েছে কিছু তথ্য উপাত্ত জোগাড় করার জন্য, এবং অ্যাকর্ডিং টু রিকোয়েস্ট বাই দ্য দুর্নীতি দমন কমিশন, বিএফআইইউ সেই সব জায়গায় অলরেডি চিঠি দেওয়া হয়েছে এবং তাদের কিছু কিছু ইনফরমেশন আসার অপেক্ষায় আসছে এবং সেগুলি যাচাই বাছাই করা হচ্ছে। আপনি জানেন এমএলআর এর মাধ্যমে যে ইন্টেলিজেন্স রিপোর্টগুলো কালেক্ট করা হয় একমন ট্রিটি অনুযায়ী সেটা কোথাও ডিসক্লোজ করা যায় না, ইভেন কি বিফোর দ্য কোর্টও ডিসক্লোজ করা যায় না। সেটা শুধু ইনভেস্টিগেশন ফর দ্য পারপাস অফ ইনভেস্টিগেশন অ্যান্ড ইনকোয়ারি, এখানেই এটা ইউজ করা হয়। যদি আমি সেটা কোর্টে ডিসক্লোজ করতে হয়, সেই মেম্বার কান্ট্রির আমাকে একটা কনসেন্ট দিতে হবে, পারমিশন লাগে। এখানে অনেক আইনি জটিলতা না আইনি বিষয় আছে, সেই জিনিসগুলি করে প্রত্যেকটা জিনিস খতিয়ে দেখা হচ্ছে। এখন এই আপনি দেখুন, একটা জিনিস আপনি দেখুন, 26 তারিখ যদি কমিটি হয়, আজকে হলো 2রা জুন, হ্যাঁ 20 দিনের মাথায় তো তার এতগুলি প্রপার্টি জব্দ হলো, ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হলো। তো আপনার তার অ্যাকাউন্টে তার টাকা থাকলো না, তার আগে তিনি সরিয়ে নিয়েছেন। রাখেন, আপনি তো কোর্টের অর্ডারগুলো দেখেন নাই, না দেখে বলছেন। একটা অ্যাকাউন্টে রমনা ব্রাঞ্চে সোনালী ব্যাংকে ওনার 30 লক্ষ টাকা সঞ্চয়পত্র পাওয়া গেছে, সেটা স্টিল অ্যালাইভ। বাকি ব্যাংক অ্যাকাউন্ট গুলা যেখানে বেশ অনেক কিছু টাকা আছে, আবার যেগুলোতে কম টাকা আছে, সেই টাকাগুলো কখন কোথায় উঠিয়ে নিয়েছে এবং সেই উঠিয়ে নেওয়ার পরে কোন ব্যাংকে গিয়েছে, নাকি উনি ক্যাশ ট্রান্সফার করে নিয়ে গেছে, সেই জিনিসগুলো তো খতিয়ে দেখা। নিশ্চয়ই আমরা আপনাদের কাছে